ব্রিগেডের মিছিলের স্মৃতি রয়ে যায় রক্তাক্ত দেয়ালে, মৃত্যুর সুরে গুনগুনিয়ে উড়ে যায় দিনরাত্রি, কোন মানবতার খাঁচায় বন্দি আমরা সবাই, সারা রাত ধরে গেতা সেই শোকার তো সারা রাত ধরে গেতা সেই শোকার তো প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া, প্রতিটি কফিনে জমে আছে অভিশাপের ছায়া। ধুলোয় ঢাকা মুখে অশ্রু জমে থাকে স্থায়ী, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন, নির্বাণের প্রতিশ্রুতি এক প্রান্তিক ফাল্গুনের চিহ্ন। সেদিন দক্ষিণা হাওয়ায় বাড়ির আঙিনে কম করে বসে আছে, আকাশ মেঘাচ্ছন্ন, চারদিক কেমন জানি নিস্তব্ধতা, চেনা মানুষ চেনা কর্ণ কেমন যেন কচেরা হয়ে ধরা দেয়। জানেন, আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একই সময় যে মোটরসাইকেলটি যেত তা যাচ্ছে না। হঠাৎ মনে হলো পূবের হাওয়া পশ্চিমে বইছে, চারদিক থেকে আওয়াজ আসা শুরু হলো, বিদ্যুতের জ্বলতে থাকা টিউবলাইটটি হঠাৎ করে নিভে গেল। আমি জড়সড় হয়ে গেল। চারদিক থেকে আমার কানে চারদিক থেকে বিভিন্ন আওয়াজ শুরু হলো, সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই আমার সোনার বাংলায়, ওই সঙ্গে ঠাই নাই আমার সোনার বাংলা, ওই সঙ্গে ঠাই নাই। স্বাধীন দেশের ভূখণ্ডে আমি আমার অধিকার চাই, আমি আমার মেধার উন্নয়ন চাই, বৈষম্য চাই না। এ চাওয়া আমার অধিকার। দেশটা কারো বাপের নয় যে তুমি যখন যা ইচ্ছা চাইবে তাই করবে। তোমার কর্তৃত্ব আমার পর্যন্ত পৌঁছাতে পারে না। তোমার কর্তৃত্ব আমরা ঘৃণা ধরে প্রত্যাখ্যান করি, তোমার বক্তব্য আমরা ঘৃণা ধরে প্রত্যাখ্যান করি। ভাই, আর পয়সা টাকা সুযোগ নাই, এখনই কিছু একটা করার লাগবে। আমাদের একতা মতোই আমাদের কঠিন আন্দোলন করতে হবে। তাইলে এখনই এই মুহূর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সব মিলাই এখনই একটা ইনস্ট্যান্ট একটা মিছিলে ডাক দিব। এখনই লাগতেন ভাই। এ আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, মেধা না কোটা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাই নাই। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ছাত্র জনতার এই মিছিলে আজকে সবার
ছেলে, বৃদ্ধ, কৃষক, ছাত্র, শিক্ষক, সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই আমার সন্তান বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সন্তান বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতে ঠিকগুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতে ঠিকগুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতে ঠিকগুলি কর। আমার সন্তান বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বুকের ভেতর অনেক ঝড়। পুলিশ 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 সেখান থেকে আফসাইদের দেহকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলে তাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার পথে ফ্যাসিস্টের দোসররা তার লাশ ছিনতাই করে। তার লাশ রাতে হস্তগত বলে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি। পিতার কাছে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী এই কফি। সন্তান হারা পিতার গোপন বিদারী আর্তনাদ, দরজার পাশে দাঁড়িয়ে মায়ের হাজারি, সবচেয়ে বিভোর হয়ে থাকা বোনের কান্নায় আসমান জমিন ভারী হয়ে আছে। মৃত্যুর পর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এক আবু সাইদ শহীদ হলে লক্ষ আবু সাইদ শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসে। সারা দেশে খুন খুন হত্যা, আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন, সবকিছুর বিনিময়ে পাতাগো
আগস্ট পেতে বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ঘটে যায় এক দিন রাত্রির নির্মম হত্যা। এই পৈশাচিক মাফিয়া শৈল শাসক সারা দেশে নেট বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ আন্দোলনে বের হতে না পারে। যখন সবাই এরপরও স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে নেমে আসে, তখন আন্দোলন যত বেগবান হয় তত বেশি রক্ত ছড়াতে থাকে। যে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের জীবন রক্ষার জন্য নিয়োজিত, তারা মানুষের জীবন হরণের উল্লাসে নিমগ্ন থাকে। এমনকি শিশু কিশোররাও বাদ যায়। সাইবার সব বিমান থেকে গুলি করতে থাকে। ছাত্র জনতার এই বিক্ষোভকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংগুলি এবং সহিংসতায় সারা দেশে 70 শিশু কিশোর নিহত। তার মধ্যে 7 জনের শরীরে গুলির ক্ষত চিহ্ন ছিল, দগ্ধ হয়ে মারা গেছে 9 কিশোর। একজন মারা গেছে সাউন্ড গ্রেনেডের সিলিন্ডারের আঘাতে। কি পৈশাচি, কি বিভৎস ছিল আমাদের এই রক্তাক্ত লাল জুলাই। আমি রিয়ার বাবা। আপনারা নিশ্চয় আমার মেয়েকে ভুলে যাননি। প্রতিদিনের মতো সেদিনও সে বাসার ছাদেই খেলছিল। হঠাৎ একটি গুলি এসে লাগে আমার মেয়ের মাথায়। সে মাটিতে পড়ে যায়। আমি তাকে ছাদ থেকে আনতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না আমার কলিজার মাথায় গুলি লাগছে। আমি তারে ধরে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু 5 দিন কষ্ট সহ্য করার পর আমার মেয়েটা মারা যায়। আমার মেয়েটা মারা যায়। মারে আমার রিয়া মা, মারে মা, এতে দেখ আমি তোর বাবা। আমার মুখটা গালি করে তুই যাস না রে মা। আমার মুখটা গালি করে তুই যাস না মা। শাস্তি তুমি আমায় দিলে আল্লাহ। আমি সাবকাত সাবিরের বাবা। আমার ছেলের কথা কি আপনাদের মনে পড়ে? জানালার পাশে সাবিরের পড়ার টেবিল। 5ম শ্রেণীতে পড়তো আমার সাবির। পড়ার বই, প্লাস্টিকের খেলনা, ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। হঠাৎ জানালাতে আসা একটি গুলি আমার সাবিরের চোখ বের করে মাথায় গুলি দিয়ে ফেলে যায়। আমার স্বামীর ওইখানেই মারা যায়। তুমি আমার এই কোন পরীক্ষা নিলা আল্লাহ। আমার কলিজার ধর্মে তুমি আমার কাছ থেকে কাহিনী নিলা। ও বাজার
মুখে আয় বাজান, আমার কোলে একটু ঘুমা বাজান, আমার মুখে একটু ঘুমা। ও বাজান, আমার মুখ থেকে আমি তোর কোথাও যাইতে দিব না বাজান, কোথাও যাইতে দিব না, আমার মুখে একটু ঘুমা বাজান। আমি শিশু আহাদের বাবা। যাত্রাবাড়ির রায়বাগ এলাকায় আমার বাসা। বাসার নিচে আন্দোলনকারী এবং পুলিশ আর ছাত্রলীগের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। 3 বছরের ছোট্ট শিশু আমার আহাদ মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ একটা বুলেট আমার হাতের ডান চোখ বের করে মাথায় রাখি। আমি নিজে চোখে দেখেছি আমার হাতের ছটফট করা, আমার হাতের আটটুনাথ আমি নিজে চোখে দেখেছি। 3 বছরের ছোট্ট ছেলে কিভাবে ছটফট করে, আল্লাহ। আল্লাহ, আমি পারি না, সন্তান বানাইতে পারি। শত চেষ্টা, শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার সন্তান বাঁচাইতে পারি। কাপে হৃদয় সোনার পাখিরা যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধো হৃদয় কাদনা সোনার পাখিরা উড়ে যায় সকল বাঁধো পাখিরা ফুলের মতো। রেসিডেন্সিয়াল মন্টেসপুরম কলেজের 11 শ্রেণীর ছাত্র নাথান ফাইয়াজের হাসি মুখের ছবি। রিক্সার পাদানিতে চিত হয়ে শুয়ে থাকা গোলাম নাকি, ছোট্ট কাবি সংসারের ভার নেওয়া শনি রাখরাল হোকাল হোসেন মিয়া এবং দুই বিক্রেতা মোবারক আলীর জীবনের গল্প প্রতিটি মানুষের হৃদয়ে রক্ত তৈরি করেছে। আমি রিক্সা চালাই যাত্রাবাড়ি এলাকায়। সেদিন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বাইরে ছিলাম। চারিদিকে প্রচন্ড গন্ডগোল। আমি রিক্সাটা নিয়ে যাত্রাবাড়ির কাজলা এলাকার হলো অনাবিল হাসপাতালের সামনে গেছি। 2 বলা আমার দিকে দৌড়াই এসে কয়, ভাই ভাই, এক পোলা গুলি লাগছে, এক পোলা গুলি লাগছে, ওর বাঁচাই তুই হাসপাতালে নিতে হইব। আমি দৌড়াইয়া যাই। এই আন্দোলনে সহযোগিতা করা তো যুদ্ধের সামনে নেওয়ার সমান। আমি রিক্সাটা নিয়ে যখন ওই জায়গায় যাই, দেখি যে পোলাটা গুলি লাগছে ওই পোলাটা রাস্তার মধ্যে পয়দা আছে, আর দিয়া যেন রক্তের নদী বেরিয়ে যাইতেছে। আমি আস্তে আস্তে পোলাটার কাছে গেলাম, যাইয়া মুখের কাপড়টা সরাইয়া দেখি এটা আমার পোলা আমিনুর। আল্লাহ রে, আমিনুর, তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম বাজার, ও বাজার, তোরে আমি ঘুমাইতে দেখেছিলাম। তুই কোহরা তো নাইলি বাপ, কোহরা তো নাইলি বাজার।
বাজান রে, তুই ছিলি আমার কলিজার টুকরা ধন। তোরা মার ভাই সতী, মার ভাই সতী, তোর মুখটা এমন ঝঞ্ঝরা করে যাচ্ছিল কেন? তোরা গুলি করে মারলো কেন? আল্লাহ রে, একটি কারখানায় কাজ করতে মোবারক হোসেন। ফুটবল খেলোয়াড় হওয়ার আশা ছিল তার। এলাকায় খেলে একটি কেস জিতেছিল সে। কাঁঠাল বাগান এলাকায় নিজেদের গরুর খামারের দুধ সরবরাহ করে ফেরার পথে গ্রিন রোডে মাথায় গুলি লাগে 13 বছর বয়সে মোবারক হোসেন। 17 বছর বয়সী আব্দুল কাইয়ুম আহাদ যাত্রাবাড়িতে রেফ্রিজারেটর ও এসি মেরামতের কাজ শিখত। যাত্রাবাড়ি উড়াল সড়কের পাশে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। নোয়াখালীতে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা মোবারক হোসেন 6 মাস আগে ঢাকায় এসেছিল কাজ শিখতে। স্বপ্ন ছিল কাজ শিখে সংসারের হাল ধরবে, কিন্তু তার কোথায় হল? এভাবে শত শত স্বপ্ন বন্দুকের গুলিতে স্তব্ধ হয়ে গেল। আপনি সবার কথা বললেন, কিন্তু আমার পোলার আছে কথা তো বললেন না। আমার পোলার আছে ব্যবস্থা করে নারায়ণগঞ্জের টিআইটি পুলিশের বিরুদ্ধে নিহত হয়। আমার পোলার আছে, আমার পোলা ওইখান থেকে একটা পোশাক করে চাকরি করতো। মাত্র 6-7 হাজার টাকা বেতনের চাকরি। আমি দিন মজুরি করে সংসার চালাই। পোলার মুখে গুলি লাগছে 19 তারিখ শুক্রবার। পোলা 7 দিন ধরে হাসপাতালে ছিল। 7 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লাগতেছে, জানার পর আমি পোলার পাশে যাইতে পারি নাই। আমি একটাবার আমার পোলাকে দেখতে যাইতে পারি না। দেশ তখন কার হিসেবে আমি আমার পোলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতে পারি নাই। আমার পোলা কত না আত্মনাদ করে মারা গেছে। আমার পোলা আল্লাহ এমন দোষ তুমি আর কাউকে দিও না। আল্লাহ তোমার দরবারে বিচার করলাম। আল্লাহ যে আমার পোলার অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ তুমি তাদের বিচার করো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ফারহান ভাইয়া ধানমন্ডি এরিয়াতে সে গুলিতে মারা যায়। 2006 সালের 12 সেপ্টেম্বর তার জন্ম। সে তার ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রোতে লিখেছিল, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন জীবন গড়ো যেন মানুষ মৃত্যুর পরও তোমাকে মনে রাখে। আপনাদের কি মনে আছে আনাসের কথা? 5 আগস্ট সকালবেলা আনাসের মা নাস্তা তৈরি করে তার ছোট ছেলেকে পাঠায় আনাসকে ডাকতে। সে এসে বলে, মা ভাইয়া রুমে নেই। আনাসের মা সানজিদা খান দীপ্তি তৎক্ষণাৎ ছুটে যান আনাসের রুমে। গিয়ে দেখেন রুম ফাঁকা। হঠাৎ চোখে পড়ে আনাসের টেবিলে থাকা এক চিঠিতে আনাস লিখেছে, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো আর ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে।
একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, লেংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে। তাই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই তো অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে তোমরা কষ্ট পেও না, বরং গর্বিত হয়ো। আর আমার জীবনের প্রতিটি ভুলের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আনাস, বাবা আমার আনাস কোথায় ছিল বাবা? আনাস কোথায় ছিল বাবা? বাবা কোথায় গেলি? বাবা তুই কোথায় গেলি বাবা? বলতে পারি না। আমরা সবাই হাসপাতালে ঢুকে গেলাম। দেখি দেখি আমাদের করে চিকিৎসা করতে। আমি ভাবলাম আরে আরে এটা মাছ আমি চলে ফেলাম। একজন এসে আমার বলে এটা নাকি আমার রাস্তা, ওকে ভিতরে রাখা হয়েছে। বললাম ভিতরে কোথায়? বলো যে কেসি গেটের ভিতরে। আমি সাথে সাথে সবকে উঠলাম, কারণ কেসি গেটের ভিতরে বলো রাখা। আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। আমি দেখতে থাকলাম আমার রাস্তা। আমি রাত পিছিয়ে করলাম, চলে না। আমি বাস ধরলাম, চলে না। আমাকে বলে হাসপাতালে খাবারে বসে রেখে তুই আমার বাইরে চলে আসলাম। বলে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্স কোথায় পাবো? আমি কি করবো এখন? রিক্সা বলে ভাই রাজি হলে দাঁড়িয়ে সাথে আমার কুলারে নিয়ে কেন্দ্র নিয়ে গেলাম। লোকজন দেখে বলে কুলারে এই বলে আমি কোনোদিন চাও খাইতে যাই না রাস্তায়, ওই আন্দোলনে কেন কাটে? আমার কলিজার টুকরা রে, আমার শহীদার আশ্রয় নিয়ে ওরা মিছিল করলো। আর একজন শহীদের সাথে নিয়ে আমার কলিজার টুকরা রে জোরান করেছে আমার মায়ের পাশে দাঁড়ানো।
শত শত জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। মাফিয়া তন্ত্রের কাছে অবরুদ্ধ হওয়া স্বাধীনতা আবারও আমরা ফিরে পেয়েছি। একটি 5 আগস্ট পেটে আমাদেরকে দিতে হয়েছে এক সাগর রক্ত। কেউ হারিয়েছে মা, কেউ বোন, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বাবাকে হারিয়েছে। অবশেষে 5 আগস্ট আসে, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিয়ে দল, মত, ধর্ম, গোত্র নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। যাদের জীবনের বিনিময়ে আমরা এই 5 আগস্ট পেয়েছি, তাদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সকল হত্যা, গুম, খুনের বিচার করতে হবে। ন্যায্যতা ভিত্তিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে গর্বই করব ইনশাআল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশ রক্ষা করবে কে? আল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। এই দেশের জন্য যদি লোক করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা সারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনা যেতে দেব না।
বিধা দিতে দেব না। শেখ হাসিনা পালাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবেশন করলাম লাল জুলাই নাটক। এই লাল জুলাই নাটকটির নির্দেশক, নির্মাতা এবং লেখক হচ্ছে তারেক তাসাদ ভাই। ভাই জন্য একটি করতালি। তারেক তাসাদ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার স্টুডেন্ট। ভাইকে এই নাটক সম্পর্কে কিছু বলার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন তারেক তাসাদ ভাই, নির্দেশক তারেক তাসাদ ভাই।